ছোট ভাই সহ তাঁকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই। 2007 সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। বাংলাদেশের একটি আতঙ্কের নাম, বাংলাদেশের একটি ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়নাঘর। যে আয়নাঘরে তারেক রহমান সহ এবং তারেক রহমানের ভাই কুকুর রহমান সহ যেখানে নির্মমভাবে আঘাত করা হয়েছিল। বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান হচ্ছে তারেক রহমান, আর সেই তারেক রহমানকেও সেই আয়নাঘর থেকে বাঁচাতে পারল না। এবার সেই আয়নাঘরের নির্মমতার কঠিন বর্ণনা দিলেন তারেক রহমান নিজেই। তাকে রিমান্ডের নাম করে যেভাবে তার পুরো শরীরে এবং গোপন অঙ্গে আঘাত করেছিল, সারা বিশ্বের কোনো প্রধানমন্ত্রীর সন্তানকে মনে হয় না এমনভাবে আঘাত করা হয়েছে। এটা শুধু রাজনীতিকেই না, ইচ্ছাকৃতভাবে সেই তারেক রহমানকে আঘাত করা হয়েছিল। এবার সে যে তথ্যগুলা দিয়েছেন, যেই কথাগুলো শুনলে, যেই ভিডিওটি দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। মানুষ কতটুকু নরপিশাচ হলে, কতটুকু নিদয়া হলে এমনভাবে রিমান্ডের নাম করে আঘাত করতে পারে একটা মানুষকে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেই আয়নাঘরের পরিদর্শনে যান, তখন তারেক রহমান বুঝতে পারেন যে এই ঘরটিতেই আমাকে আটকে রাখা হয়েছিল এবং তার ভাই কুকুকে আটকে রাখা হয়েছিল, আর সেখানেই তারেক রহমান উপরে চলছিল নির্মম অত্যাচার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। কেননা সবার জানার দরকার বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর সন্তানকে কিভাবে নির্মমভাবে সে আয়নাঘরে আটকে রেখে এমন নির্যাতন করতে পারে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ছোট ভাই সহ তাঁকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই। 2007 সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। এরপর একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে 7টি মামলা দায়ের করে বিতর্কিত 111 সরকার। তারেক রহমানকে গ্রেপ্তারের পর প্রথম মামলায় আদালতে হাজির করার সময়ও তাকে দেখা গেছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। এমন পরিস্থিতিতেও বারবার আদালত ও কারাগারে টানাহেঁচড়া করা হয় তারেক রহমানকে। প্রথম দিকে মারাত্মক অসুস্থ অবস্থায়ও প্রিজন ভ্যানে করে আনা নেয়া করা হয়। এক পর্যায়ে হাঁটাচলা ও নড়াচড়ার সক্ষমতা হারালে অ্যাম্বুলেন্সে করে চলে আনা নেওয়া। সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছিলেন, রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। কালো কাপড়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়। এতটাই অমানবিক নির্যাতন করা হয় যে তাকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয়। আদালতে নির্যাতনের কিছুটা বর্ণনা দিলেও এত বছর চেপে রেখেছেন। কোথায়, কিভাবে, কারা সে সময় তাকে প্রায় মেরেই ফেলতে চেয়েছিলেন। 17 বছর পর গুমখুন ও আয়নাঘরে বন্দী থাকা সদস্য ও তাদের পরিবারের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেই ফেললেন, ছোট ভাই সহ তিনিও একই রকম পরিস্থিতির শিকার। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। যারা এখানে গুমের শিকার হয়েছিলেন, ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন,
আপনাদের সাথে সবসময় আমি একত্ব প্রকাশ করি, কারণ আমি কিন্তু আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। কতখানি অত্যাচার সহ্য করতে পারে যে শরীর। অনেকটা ভারাক্রান্ত মনে চাপা কণ্ঠে তারেক রহমান জানালেন, সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া হুম্মাম কাদের চৌধুরী তার সঙ্গে দেখা করলে দুজনের আলাপচারিতায় উঠে আসে একই রুমে রাখার অভিজ্ঞতা। তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গেলে সাথে ছিলেন হুম্মাম কাদের। 2007 সালে তারেক রহমানকে গ্রেপ্তারের পর বর্তমানে পরিচিত আয়নাঘরের যেই রুমে বন্দি রাখা হয়, সেই একই রুমে রাখা হয়েছিল হুম্মাম কাদের চৌধুরীকেও। আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল, সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়নাঘরে গিয়েছেন, আয়নাঘরে অত্যাচারিত হয়েছেন। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেননি। তার মানে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রেখেই নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে ভর্তি করা হয় পিজি হাসপাতালের প্রিজন সেলে। সে সময় তারেক রহমানের এই যন্ত্রণাকাতর চেহারা আর নড়াচড়া করতে না পারার কষ্ট দেখে বিস্মিত হয় গোটা জাতি। তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে। উনি তো বাথরুমে যান, সেটা তো ওনার তো অ্যাসিস্ট্যান্স লাগে, মানে যখন বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয়। এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন, কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন, কারণ ব্যান্ড হওয়া, উনি এখনও ব্যান্ড হতে পারেন না। আমি যদি তার পিঠে একটু হাত দিই, চুমকাওয়াটা, সে পিঠে হাত দেওয়ার উপায় নেই, তার সে ব্যথা। একটা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে, কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থাতে তো উনি নাই। যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই। তারা জানান, তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে, সেই দায়িত্ব যেন আমার উপর সম্পূর্ণ না আসে, এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে জানাচ্ছে। বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে পাঠান। এক ভদ্রলোক হয়তো উপস্থিত পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে মাথার ভাঙবে, কেউ যদি পিঠে মারে তাও ভেঙে যেতে পারে, যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জন্য ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বা সে থেকে ফেলে দিয়েছিল, এরকম কিছু হতে পারে। এটা পুরনো কতদিন হবে, তখন তো প্রায় রিসেন্ট ছিল, 9-10 মাসের ভিতরে হয়েছে, 1 বছর তো হবেই না। ডিস্ক এক্সপেনের মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস আছে, ওই নার্ভটা যে জায়গায় সাপ্লাই দিয়েছে, ওই নার্ভটা যদি দুর্বল হয়ে যায়, ওই পাটা দুর্বল হয়ে যায়, আংশিক পঙ্গু হয়ে যাবে, দুর্বল হয়ে যাচ্ছে আর কি, সে হাঁটতে পারে না, সে খুঁড়ায় হাঁটছে, যতটুকু স্ট্রেংথ পাওয়া দরকার ততটুকু শক্তি সে পাচ্ছে না ওই ডান পা। একই সময় গ্রেপ্তারের পর নির্যাতন করা হয় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। রাজনীতির ধারে কাছে না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার আর মিথ্যা অভিযোগের মামলা দিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আরাফাত রহমান কোকো। এরপর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। আর মা খালেদা জিয়াও কারামুক্ত হয়ে দেখা করতে পিজি হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমানের কাছে। ছেলের এই মৃত্যুশয্যা দেখে কান্নায় ভেঙে পড়েন মা বেগম খালেদা জিয়া। এরপর চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। তখনও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। বিমানবন্দরে নেয়া এবং যুক্তরাজ্যে পৌঁছানোর পর তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে আবেগাপ্লুত হন
দলের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরাও। বিমানবন্দরে যখন তারেক রহমানকে হুইল চেয়ারে করে নেওয়া হয়, সে সময় দেখা যাচ্ছিল তার মাথায়, হাতে ও পায়ে ব্যান্ডেজ লাগানো ছিল। মিরাজ হোসেন গাজী, ডেস্ক রিপোর্ট, ঢাকা।